প্রথমেই মুসলিম দেশগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করব জানালো জো বাইডেন। ট্রাম্পের বরখাস্ত করা কর্মকর্তাকে উপদেষ্টা বানালেন বাইডেন। বাইডেনের জয় স্বীকারে চীনের অস্বীকৃতি। করোনা মোকাবিলাকে গুরুত্ব দিয়ে বাইডেনের পরিকল্পনা ঘোষণা। ট্রাম্প গিয়েছেন, এবার বিজেপিও বিদায় হবে জানালো মেহবুবা মুফতি। আর্মেনিয়ার সময় ফুরিয়ে আসছে জানালো প্রেসিডেন্ট আলিয়েভ। মিয়ানমারের নির্বাচনে সূচির দলের জয় দাবি। প্রেক্ষাপটের বদল, এরই সঙ্গে নতুন যুগের সূচনা হচ্ছে আমেরিকায়। তবে জো বাইডেনকে হোয়াইট হাউসে দেখতে গেলে অপেক্ষা করতে হতে পারে বিশ্ববাসীকে। ট্রাম্পের মেয়াদ শেষ হতে এখনও 2 মাস বাকি। তার আগে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও হোয়াইট হাউসে তার নো এন্ট্রি। কিন্তু যেদিনই তিনি হোয়াইট হাউস মুখ হবেন, ঠিক সেই দিন থেকে ট্রাম্প অনুমোদিত ও প্রণীত উদ্ভট, বিভেদময় এবং বিদ্বেষী নিয়মকানুন ঝেড়ে ফেলে দেওয়ার অঙ্গীকার করেছেন। ক্ষমতাসীন হয়ে প্রথমত ট্রাম্প সরকার জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেবেন বাইডেন। ফলে 13 দেশের নাগরিক, যার মধ্যে বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তারা আমেরিকায় পুনরায় ভ্রমণ করার সুবিধা পাবেন। এর আগে 2017 সালে ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার সই করে 7 মুসলিম দেশের পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, এই বলে যে তারা উগ্রপন্থী বা সন্ত্রাসী। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জারি করা এই নিষেধাজ্ঞা খুব সহজেই প্রত্যাহার করে নিতে পারেন বাইডেন, কারণ এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। তবে রক্ষণশীলদের মামলা এই প্রক্রিয়ার বিলম্ব ঘটাতে পারে। অক্টোবর মাসে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় তৈরি করে আইনি পথে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে ও অপরাধ দমন করবেন। বলেছিলেন, প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের সঙ্গে কাজ করে সমাজ থেকে ঘৃণা নামক বিষকে ঝেড়ে ফেলব। আপনাদের অবদান ও বুদ্ধি মোতায়েন কাজ করব। মুসলিম মার্কিনিরা সব ক্ষেত্রেই সুযোগ পাবে। আরও বলেন, একদিন আমি ট্রাম্পের বেআইনি মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহার করব। বলা হয়, প্রেসিডেন্ট থাকাকালীন মূলত মুসলিম এবং কালো ও বাদামি চামড়াধারীদের বিরুদ্ধে জোর প্রচার চালিয়ে এই সম্প্রদায়ের উপর দমনমূলক নীতি প্রয়োগ করা শুরু করেন ডন। আমেরিকার সর্ববৃহৎ মুসলিম নাগরিক অধিকার সংগঠন দ্য কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস বাইডেনকে তার দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের জাতীয় পরিচালক নিহাদ আওয়াদ বলেন, প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার প্রথম দিনেই মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। সমস্ত সরকারি অফিসে বিদ্বেষমুক্ত করার পক্ষে রায় দিয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 99 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় 2,30,000। নির্বাচনী প্রচারকাল থেকেই করোনা মহামারীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সোমবার জো বাইডেনের ক্ষমতা গ্রহণকালীন দলের তরফ থেকে করোনা টাস্কফোর্সের উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। এই তালিকায় রাখা হয়েছে রিক ব্রাইটকে। এই কর্মকর্তা আগে থেকে দাবি করে আসছেন, মহামারী নিয়ে আগেই সতর্ক করলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়ান। জরুরি সামগ্রীর অভাব নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন তিনি। পরে সেই সতর্কতা বাস্তব হয়ে দেখা দিলেও ট্রাম্প প্রশাসন থেকে বাদ দেওয়া হয় তাকে। আর এবার নিজের উপদেষ্টা বোর্ডে রিক ব্রাইটকে রেখে বাইডেন স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন, করোনা মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের পথে হাঁটবেন না তিনি। বাইডেনের করোনা টাস্কফোর্স থাকবেন সাবেক সার্জন জেনারেল বিবেক মূর্তি, খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড কেসলার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মার্সেল্লা নানেস স্মিথ। এছাড়াও আরও 13 সদস্যের মধ্যে থাকবেন কাউন্সিল অন ফরেন রিলেশনসের গ্লোবাল হেলথ বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর লুসিয়ানা বরিও এবং ওবামা আমলের স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর জে.কে. এমানুয়েল। সিএনএন জানিয়েছে, নতুন মনোনীত এই টাস্ক ফোর্সের কাছ থেকে সোমবার বিকেলেই ব্রিফিং নেবেন বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কমলা হ্যারিস। পরে ভাইরাস ঠেকাতে এবং মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের নিজের পরিকল্পনা তাদের জানাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে জো বাইডেনকে অভিনন্দন জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। বেজিং বলছে, ভোটের ফলাফল এখনও নির্ধারিত হয়নি। গত 3রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যের ভোট গণনায় বেসরকারিভাবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন নির্বাচিত হয়েছেন। তবে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, মঙ্গলবার নির্বাচনে জো বাইডেন 290 এবং ডোনাল্ড ট্রাম্প 214টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। সরকারিভাবে ফল ঘোষণা না হওয়ায় রিপাবলিকান দলীয় ট্রাম্প পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্বের অনেক দেশের নেতা বিজয় ঘোষিত জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানালেও নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বেশ কয়েকটি রাজ্যে মামলা করেছে রিপাবলিকান পার্টি। কিন্তু ডেমোক্র্যাট শিবির ইতিমধ্যে দেশ জুড়ে বিজয় উদযাপন শুরু করেছে। ট্রাম্প 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে চিরবৈরী চীনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
হংকংয়ের গণতন্ত্রপন্থীদের আন্দোলন থেকে শুরু করে জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইগুর মুসলিম নিপীড়ন ও সর্বশেষ করোনা ভাইরাস মহামারীর কারণে বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে এখন পর্যন্ত অভিনন্দন জানায়নি রাশিয়া, মেক্সিকো সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। এই কাতারে যোগ দিয়েছে চীনও। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েবিন নিয়মিত প্রেস ব্রিফিং বলেন, আমাদের উপলব্ধি হল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ী নির্বাচনের ফল নির্ধারিত হবে। সাংবাদিকরা বারবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বিজয় স্বীকারের ব্যাপারে প্রশ্ন তাতে অস্বীকৃতি জানান ওয়েবিন। তিনি বলেন, আমরা আশা করছি যুক্তরাষ্ট্রের নতুন সরকার চীনের সঙ্গে বৈঠক করতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ের পর করোনা ভাইরাস মহামারী মোকাবেলাকে শীর্ষ অগ্রাধিকার দিতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পরিকল্পনা সম্পর্কে তার টিম জানিয়েছে, ভাইরাস পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে আর মার্কিন নাগরিকদের মাস্ক পরতে বলা হবে। সোমবারই তিনি করোনা ভাইরাস টাস্কফোর্সের 12 সদস্যের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া আরও বেশ কিছু পরিকল্পনা ঘোষণা দিয়েছেন বাইডেন। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চললেও বাইডেনই বিজয়ী থাকবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে পরাজয় স্বীকার করতে ট্রাম্প রাজি নন বলে জানিয়েছে তার প্রচার দল। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তিনি আইনি লড়াই শুরু করবেন। ট্রাম্প নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ আনলেও নির্বাচনী কর্মকর্তারা বলছেন এই ধরনের কোনো প্রমাণ মেলেনি। গত শনিবার বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করে। মার্কিন আইন অনুযায়ী আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসে দায়িত্ব নেবেন তিনি। দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে করা হবে এমন বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন বাইডেনের টিম। কংগ্রেসের অনুমোদন ছাড়াই কেবল প্রেসিডেন্টের নির্বাহী আদেশে সম্পন্ন করা যাবে এমন কিছু পরিকল্পনার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার অন্যতম লক্ষ্য ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ পাল্টে ফেলা। তালিকায় যেসব পরিকল্পনা রয়েছে তার মধ্যে থাকবে প্যারিস জলবায়ু চুক্তিতে আবারও যুক্ত হবে জো বাইডেন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত পাল্টে ফেলা হবে। 7টি মুসলিম দেশের বিরুদ্ধে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হবে। শিশু হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অনিবন্ধিত অভিবাসীদের অভিবাসী মর্যাদা দেওয়া ওবামা যুগের নীতি পুনর্বহাল করা হবে। উল্লেখ্য, গত শনিবার বিজয়ী ঘোষিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে এক ভাষণে বাইডেন বলেন, এখন ক্ষত নিরসনের সময়। দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে বিরোধীদের শত্রু ভাবা বন্ধ করা হবেও বলে তিনি জানান। এছাড়া অর্থনীতির উন্নয়ন, বর্ণবাদ নিরসন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণাও দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন, এবার বিজিবিও যাবে বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির নেত্রী মেহবুবা মুফতি। বিহার বিধানসভা নির্বাচনে আসল সমস্যাগুলো তুলে ধরায় মহাজোট এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে অভিনন্দনও জানান তিনি। সম্প্রতি বন্দি দশা কাটিয়ে বেরিয়েছেন মেহবুবা মুফতি। তারপর থেকে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। উপত্যকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেও আলোচনায় বসেছেন। সেটা নিয়েই সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহবুবা মুফতি। সেখানে তিনি বলেন, আমেরিকায় কি হলো দেখলেন তো, ট্রাম্প হেরে গিয়েছে, এবার বিজিবিও যাবে। বিহার বিধানসভা নির্বাচন নিয়েও এদিন মন্তব্য করেন মেহবুবা। সম্ভবত বুথ ফেরত সমীক্ষায় এখনও পর্যন্ত তেজস্বীকে এগিয়ে রেখেছে। সেই নিয়ে মেহবুবা বলেন, তেজস্বী যাদবকে অভিনন্দন জানাই, নির্বাচনে আসল সমস্যাগুলো তুলে ধরেছেন উনি, একেবারে সঠিক পথে হেঁটেছেন। 370 ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই একজোট হয়েছে উপত্যকার বিরোধী রাজনৈতিক দলগুলো। সম্প্রতি কাশ্মীরে ভারতীয় নাগরিকদের জমি কেনার ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। সে নিয়েও এদিন মুখ খোলেন মেহবুবা। তিনি বলেন, আমাদের সম্পদ নিলামে তোলা হচ্ছে, কাশ্মীরি পণ্ডিতদের কথাই ভাবুন, তাদেরকেও তো অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু গোটা উপত্যকাকেই নিলামে তুলে দিয়েছে তারা। কেন্দ্রের 370 ধারা বিলোপের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন মেহবুবা। তিনি বলেন, তেরঙ্গার মর্যাদা রক্ষায় হাজার হাজার কাশ্মীরিও প্রাণ বিসর্জন দিয়েছেন। 370 ধারার সঙ্গে হিন্দু মুসলিম সংশ্লিষ্টতা নেই, কাশ্মীরি পরিচয় রক্ষা করতেই সেটি আনা হয়েছিল। তা তুলে নেওয়ায় উপত্যকার মানুষ এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। ওরা শুধু 370 ধারা খরবই করেনি, আম্বেদকারের সংবিধানেরও চরম অবমাননা করেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আজারবাইজানের সেনাবাহিনী নাগর্নো কারাবাখ যুদ্ধে জয়ী হতে চলেছে। তিনি বলেন, এই যুদ্ধে আপোষের সুযোগও ক্রমশ কমে আসছে। প্রায় 1.5 মাস আগে বিরোধপূর্ণ এই অঞ্চলটি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। এর নিয়ন্ত্রণ নিয়ে দুটো দেশের মধ্যে এর আগেও সংঘর্ষ হয়েছে। সমঝোতার মাধ্যমে 6 বছর ধরে চলা যুদ্ধ 1994 সালে থেমে গেলেও তাদের মধ্যে কখনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের অংশ বলে স্বীকৃত।
কিন্তু আমেরিকার সরকারের সমর্থনে জাতিগত আর্মেনীয়রা সন্ত্রাসীরা এটি নিয়ন্ত্রণ করে থাকে। আজারবাইজানের প্রেসিডেন্ট বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। এই সাক্ষাৎকারের পরে তিনি ঘোষণা করেন যে তার দেশের সেনাবাহিনী নাগর্নো কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর সুসা দখল করে নিয়েছে। কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করে আর্মেনিয়ার সরকার বলছে সেখানে যুদ্ধ অব্যাহত রয়েছে। এই শহরটি আর্মেনীয়দের কাছে সুসি নামে পরিচিত। বিবিসির একজন সংবাদদাতা বলছেন, নাগর্নো কারাবাখের কৌশলগত গুরুত্বপূর্ণ এই শহরটি দখল করে নিলে সেটা হবে এই যুদ্ধে আজারবাইজানের জন্য বড় ধরনের বিজয়। নাগর্নো কারাবাখের রাজধানী স্টেপানাকার্টের কাছে পাহাড়ের উপর গড়ে উঠেছে সুসা শহর। এর ভেতর দিয়ে চলে যাওয়া সড়ক যুক্ত হয়েছে আর্মেনিয়ার সঙ্গে। বিশেষজ্ঞরা মনে করেন এই শহরে দখল নিতে পারলে এখান থেকে রাজধানী স্টেপানাকার্টের হামলা চালানো আরও সহজ হবে। আজারবাইজানের দাবি এই সুসা শহর দখল করে নেওয়া ঘটনাকে আজারবাইজানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন এলাকাটি স্বাধীন করা হিসেবে। তিনি বলেছেন, বিশ্বে এমন কোনো শক্তি নেই যা আমাদের থামাতে পারে। সুসা দখল করে নেওয়ার দাবি জানানোর আগে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আর্মেনিয়ার সময় ফুরিয়ে এসেছে। তিনি বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে তারা পুনরায় এসব এলাকায় ফিরে পাচ্ছেন, আর এই কারণে আপোষের মাধ্যমে সংকট সমাধানের সুযোগ কমে আসছে। প্রেসিডেন্ট আলিয়েভ এই ঘোষণার পরপরই আজারবাইজানের রাজধানী বাকুয় রাস্তার লোকজন উল্লাস প্রকাশ করেন। দুটো দেশের মধ্যে গত 27 সেপ্টেম্বর আকস্মিকভাবে যুদ্ধ শুরু হলেও দেখা যাচ্ছে যে অক্টোবর মাসের শেষের দিক থেকে আজারবাইজান ধীরে ধীরে নাগর্নো কারাবাখের দিকে অনেকটাই অগ্রসর হয়েছে। মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি অর্থাৎ এনএলডি দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে। সোমবার দলটি বলছে, পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশিরভাগ আসনে জয় পেয়েছেন তারা। 2011 সালে সেনা শাসনের কবল থেকে বেরিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করে মিয়ানমার। এরপর দ্বিতীয়বারের মতো দেশটিতে রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছে। এনএলডির মুখপাত্র মিউ নিন্তো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে অং সান সূচি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্লামেন্টে 322 আসনে জয় পেয়েছে, যদিও দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি। তিনি বলেন, আমরা জনগণকে ধন্যবাদ জানাই। জনগণের জন্য, দলের জন্য এটি উৎসাহজনক নির্বাচনী ফল। সোমবার আরও পরের দিকে মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে। রোববারের নির্বাচনকে দেশটির নেত্রী অং সান সূচির এনএলডি নেতৃত্বাধীন নব্য গণতান্ত্রিক সরকারের প্রতি গণভোট হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে নির্বাচনে ব্যাপক জনপ্রিয় হলেও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে জর্জরিত মিয়ানমারের সরকারের ভাবমূর্তি বিশ্ব পরিমণ্ডলে তলানিতে ঠেকেছে। মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে 425 ও উচ্চকক্ষে 161 আসন রয়েছে। 50 বছরের বেশি সময় সেনা শাসনের কবল থেকে মুক্ত হয়ে 2015 সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অং সান সূচির এনএলডি ভূমিধস জয় পায়। ওই বছর দলটি সংসদের মোট 390 আসনে বিজয়ী হয়। এবারে সেই সংখ্যা ছাড়িয়ে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে মিউনিন্তো। নির্বাচনের ফলের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটির সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। ইথিওপিয়ান সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী আবিই আহমেদের কার্যালয় থেকে এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়ে তাদের স্থলাভিষিক্ত করা হচ্ছেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দেশটির উত্তরের টাইগ্রে অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এই ঘোষণা আসলো। সংঘর্ষ এখনও চলছে। বিবিসি সোমবারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী আবিই আহমেদের কার্যালয় থেকে দেশের 3 জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের কোনো কারণ অবশ্য জানানো হয়নি। টাইগ্রেতে দীর্ঘদিন ধরেই দেশের কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের মধ্যে নানা ইস্যুতে দ্বন্দ্ব চলছিল। গত বুধবার সেই দ্বন্দ্ব সংঘর্ষের রূপ নেয়। ইতিমধ্যে কয়েক ডজন মানুষ মারা গেছে। দেশটির বিমান বাহিনী টাইগ্রে অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে। বিবিসি পূর্ব আফ্রিকার এই দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে। আর যদি এই শঙ্কা বাস্তবে রূপ নেয় তাহলে এই গৃহযুদ্ধ ইথিওপিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে অস্থিতিশীল করে তুলবে। জাতিসংঘ বলছে সেখানকার 8টি পৃথক এলাকায় এখন দেশটির সেনাবাহিনী ও টাইগ্রের আঞ্চলিক সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের কারণে 90 লাখের বেশি মানুষ বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার হুমকির মুখে পড়েছে। এছাড়া টাইগ্রে অঞ্চলের মহাসড়কগুলো বন্ধ হয়ে যাওয়া, ত্রাণ সাহায্য পৌঁছানো যাবে না। টাইগ্রেতে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর দেশটির পার্লামেন্টে জরুরি অধিবেশন আহ্বান করা হয়। সেখানেই এই 3 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া টাইগ্রের আঞ্চলিক সরকার ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেয় পার্লামেন্ট। সরকার বলছে টাইগ্রে সংবিধান লঙ্ঘন করেছে এবং সংকটে ফেলে সাংবিধানিক পদ্ধতিকে সংকটে ফেলেছে।